দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক, আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শীতকালীন বক্ষব্যাধির রোগ। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। ডাক্তার পলাশ, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। আমরা আজ কথা বলবো শীতকালীন বক্ষব্যাধি রোগ। আমরা জানি শীতকাল আসলে আসলে যে বক্ষব্যাধি রোগগুলো রয়েছে তার প্রকোপ কিছুটা বেড়ে যায়, বা শীতকালে আরও কিছু কিছু রোগ আছে, বিশেষ করে অ্যালার্জিক রাইনাইটিস বা নাক থেকে ঘন ঘন পানি পড়া, সর্দি, কাশি এগুলোতে লেগেই থাকে। তো আজ আপনার কাছে কিছু প্রশ্ন আছে। প্রথমে একটু শুরু করতে চাই যে শীতের সময় কোন কোন বক্ষব্যাধির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো বেড়ে যায়? ধন্যবাদ আপনাকে। একদম সময় উপযোগী একটা টপিকস আপনাদের আজকের ডিসকাশন। আজকে যখন আসতেছিলাম তখন দেখতেছিলাম যে আসলে এখন পর্যন্ত মানে সূর্যের দেখা মেলেনি আজকে। তো এই সময়গুলোতে আসলে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যাদের দেখা যাচ্ছে যে তারা দীর্ঘমেয়াদী কাশিতে ভুগতেছেন, অথবা তারা কাশির সাথে কেউ কেউ শ্বাসকষ্ট, কারো দেখা যাচ্ছে কি নাক দিয়ে, আপনি যেটা বলতেছিলেন যে সারাক্ষণই নাক দিয়ে পানি পড়ে, অথবা চোখ দিয়েও কিন্তু পানি পড়ে, অথবা নাক বন্ধ হয়ে থাকে, এরকম একটা প্রবলেম। সাথে সাথে একটু অ্যালার্মিং একটা ব্যাপার যে ইনফেকশন, কারো দেখা যাচ্ছে এই সময় ইনফেকশন হয়ে যাচ্ছে, নিউমোনিয়া হয়ে যাচ্ছে, ব্রঙ্কাইটিস হচ্ছে। এরকম আরও কিছু প্রবলেম, যেরকম যাদের আগে থেকে কিছু ফুসফুসের রোগ তারা জানে যে আছে তাদেরকে, যেরকম কারো অ্যাজমা আগে থেকে জানে, সিওপিডি রোগ, ব্রঙ্কাইটিস রোগ এরকম আছে। এই সমস্যাগুলো দেখা যাচ্ছে যে হয়তো ভালো ছিল, বাট এই ওয়েদারে এসে বেড়ে যাচ্ছে। সে হয়তো মেডিকেশন নিচ্ছে, বাট বেড়ে যাচ্ছে। তো এরকম প্রবলেমগুলো আমরা পাচ্ছি এখন শীতকালে। এই সমস্যাগুলো সবচেয়ে বেশি বেড়ে যায়। তো প্রথমে একটু শুরু করতে চাই যে যদি দীর্ঘমেয়াদী কাশি হয়ে থাকে বা শীতের সময় সেই দীর্ঘমেয়াদী কাশিটা বেড়ে যেয়ে থাকে, কখন আসলে সেই রোগী বুঝবেন যে এই মুহূর্তে ডাক্তারের পরামর্শের প্রয়োজন আছে বা ডাক্তারের কাছে যেতে হবে? হ্যাঁ, দীর্ঘমেয়াদী কাশি আমরা যেটা বলতেছিলাম, আমি আবার শুরুতে থেকে বলি যে যেসব পেশেন্ট আগে থেকে জানে যে তাদের অ্যাজমা বা সিওপিডি আছে, তারা তো একটা দীর্ঘমেয়াদী কাশিতে ভুগতেছে। বাট এই সময়টায় যাদের কাশি হচ্ছে, কারো ক্ষেত্রে আমরা দেখি যে যখন জ্বর আসছে, জ্বরের পরবর্তী জ্বর ভালো হয়ে গেছে, বাট সে কাশিতে ভুগতেছে। কারো সাইনাসে ইনফেকশন হচ্ছে, সে মাথা ভারী হয়ে আছে, সে দিনের বেলা হয়তো ভালো থাকতেছে, বাট সন্ধ্যার পর রাতে যখন সে ঘুমায় তখন সে অনেক বেশি কাশি, এবং কাশতে কাশতে তার বুক ব্যথা হয়ে যাচ্ছে, পেট ব্যথা হয়ে যাচ্ছে, কেউ বাচ্চারা বমি করে দিচ্ছে। তো এই যে একটা ব্যাপার যে দীর্ঘমেয়াদী কাশি, যে এটাকে আমরা বলি পোস্টনাজাল ড্রিপ সিনড্রোম। তো এই যে কাশি, এখন এই কাশির সাথে কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে। আচ্ছা, মানে অনলি কাশিটা যখন দেখা যাচ্ছে যে 2 to 3 উইকস হয়ে যাচ্ছে, 2 to 3 উইকস না, অ্যাকচুয়ালি আমরা বলি 4 উইকস, 1 মাস হয়ে যাচ্ছে, তার কাশি ভালো হচ্ছে না, এই যে একটা ক্রনিক কফ, এটা একটা তখন অ্যালার্মিং, তখন এটা ডক্টরের পরামর্শ নিতে হবে। এই কাশির সাথে কারো কফ যাচ্ছে এবং কফের রংটা হলুদ, মানে দ্যাট মিনস ওখানে একটা ইনফেকশন আছে। আচ্ছা, এই কফের সাথে তার একটা বুকে ব্যথা আছে, তার জ্বর আসতেছে, দ্যাট মিনস ওখানে ইনফেকশন আছে। কফের সাথে তার রক্ত বের হচ্ছে, তখন কিন্তু তাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। পাশাপাশি কাশির সময়টা যদি 4 সপ্তাহ বেশি হয়ে যায়, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আসলে কি পরামর্শ দিয়ে থাকেন এটা একটু জানতে চাই। চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি? একটা হলো দীর্ঘমেয়াদী কাশির যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটাই ডিপেন্ড করে আসলে তার আন্ডারলাইনিং ডিজিজের উপরে। আচ্ছা, আমরা চেষ্টা করি প্রথমে তার কাশিটা হচ্ছে কেন, কাশিটা যে কারণে হচ্ছে তার যদি আমরা কারণ আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের চিকিৎসাটা সহজ হয়। এখন কাশি যদি কারো ধরেন অ্যাজমা, সিওপিডি, তখন তো আমরা বললাম যে তার মূল চিকিৎসা হয়তো ইনহেলার আমরা নিচ্ছি। কারো যদি ইনফেকশন, তাহলে আমাদেরকে তখন অ্যান্টিবায়োটিক্স লাগতেছে। বেশিরভাগ পেশেন্ট দেখা যায় কি কাশি আছে, তখন সে অনেক দিন থেকে সে, যেমন আজকে একটা পেশেন্ট আমাকে আপনার সেটে আসার আগে একটা ফোন দিছিল, তার ওরকম কাশি, সে 1 সপ্তাহ থেকে মন্টেলুকাস্ট খাচ্ছে, সে ফেক্সোফেনাডিন এই ড্রাগ খাচ্ছে, বাট তার কাশি ভালো হচ্ছে না। তখন আমি বললাম যে আপনার বাঁশির মতো বুকের মধ্যে আওয়াজ হয় কিনা বা জ্বর আছে কিনা, তখন সে বললো জ্বর নাই, বাট তার বুকের মধ্যে চাপ চাপ লাগে। তখন বললাম যে তাহলে একটু নিকটস্থ বক্ষব্যাধি বা মেডিসিন কাউকে দেখেন, অথবা আমাদের একটু পরামর্শ নিলে আসলে আমরা এটা অ্যাসেস করে চিকিৎসা দিতে পারবো। তবে এই যে আমি ড্রাগগুলো বললাম যে পেশেন্টরা যেগুলো কিনে খাচ্ছে, এগুলো খেতে পারে, এগুলো আসলে পাশাপাশি কিছু হোম রেমেডি আছে। আচ্ছা, যদি সিম্পল এরকম অ্যালার্জিক কাশি হয় বা এই শুষ্ক কাশি ওয়েদারের কারণে, তখন কিন্তু হোম রেমেডি খুব ভালো কাজ করে।
আপনি কেউ আদা অথবা লবঙ্গ দিয়ে চা খেতে পারেন, গরম পানি দিয়ে একটু গার্গেল করে অথবা ইনহেল আচ্ছা, করে এখানে আরেকটা আপনাকে। প্রশ্ন একটু আপনাকে যোগ করতে চাই আমি, সেটা হচ্ছে যে কাশিটা যখন হয় অনেকে নিজে থেকে ইনহেলার নেওয়া শুরু করে দেন বা ব্রঙ্কো ডায়ালেটার্স আপনি যেগুলো বলছিলেন সেগুলো নেওয়া শুরু করে দেন। আসলে কি এটা ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া কি সঠিক কিনা? তবে আমি এখানে একটু ডিসএগ্রি করি এই কারণে যে আসলে ইনহেলার কিন্তু ভয় পায় আমাদের দেশের মানুষ। সরাসরি তারা ইনহেলার নেয়, এই না, পেশেন্টগুলো আমরা ক্ষণিকের পাই জন্য না। নেয়, পরবর্তীতে যখন হচ্ছে ঠিক হয়ে যায় তখন আর আসলে ইউজ করছেন না। হ্যাঁ, তবে এই যদি ক্ষণিকের জন্য কেউ নেয় এবং সঠিক পদ্ধতিতে নেয়, এটা তো আমরাই সাজেস্ট করি। এটা তো ওয়ান কাইন্ড অফ ট্রিটমেন্ট। মানে ওই যে বললাম আমরা, কেউ যদি মনে করে যে ইনহেলার নিচ্ছে সারা জীবন আর ছাড়তে পারবে না, এটা কিন্তু ঠিক না। কারো ভাইরাল কফ হয়েছে, যে এই যে জ্বর ভালো হয়ে গেছে, কাশি ভালো হচ্ছে না, কারো অ্যালার্জিক কাশি হচ্ছে, আমরা কিন্তু শর্ট টার্ম ইনহেলার ইউজ করতে পারি, দেয়া যাবে এবং এটা ইন্ডিকেটেড। সে হয়তো নিচ্ছে দোকান থেকে কিনে, ফার্মেসি ম্যান তাকে দিচ্ছে, বাট হয়তো অ্যাপ্রোপ্রিয়েট ইনহেলার অথবা অ্যাপ্রোপ্রিয়েট ডোজে দিচ্ছে না। কিন্তু ফিজিশিয়ান হিসেবে আমরা এটা দিতে পারি, অ্যাপ্রোপ্রিয়েট ডোজ এবং অ্যাপ্রোপ্রিয়েট টেকনিকে যদি নেয়। ইনহেলার নিলেও সেক্ষেত্রে অবশ্যই এখানে অ্যাপ্রোপ্রিয়েট ডোজ এবং হচ্ছে কোন ইনহেলারটা কোন রোগীর জন্য সেটা কিন্তু এখানে একটা বিবেচনার বিষয় আছে। আমরা আপনার কাছে আরো প্রশ্ন করব। এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, তারপর আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, ডক্টর সনকল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সনকলে। আজ আমরা কথা বলছি শীতকালে বক্ষব্যাধি রোগ নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ, এবং তার যে কোনো পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। ডাক্তার পলাশ, আমরা কথা বলছিলাম দীর্ঘমেয়াদী কাশি নিয়ে। এবার একটু আমরা কথা বলতে চাই অ্যালার্জিক রায়ানাইটিস বা হচ্ছে সবসময় নাক থেকে পানি পড়া, চোখ থেকে পানি পড়া, বিশেষ করে যাদের সাইনোসাইটিস আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই জানেন যে রাতের বেলাটা খুব কষ্টদায়ক হয়ে পড়ে, সেই সময়টা এটা আরও বেশি ট্রিগার করে। তো একটু আপনার কাছে জানতে চাই, শীতকালীন এই ধরনের সমস্যাটা কেন এত বেশি বেড়ে যায় এবং এর প্রতিরোধ ব্যবস্থা আসলে কি? যে টার্মটা নিয়ে আমরা আসলে আপনি মাত্র টপিকস উঠাইলেন যে অ্যালার্জিক রাইনাইটিস, আসলে এটা শুধু যে শীতকালীন সমস্যা এরকম একদম কিন্তু বলা যায় না। মানে আমাদের দুইটা টার্ম আছে, যে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস আর পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। বছরব্যাপী অনেকেই ঠান্ডা, এই যে নাকে দিয়ে পানি পড়া অথবা সর্দির সমস্যা, নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা ভুগতে, বাট মোস্ট অফ দ্য পেশেন্ট আমরা বলি যে তারা এই সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসে ভুগে। শীতের সময়টা শুরুতে অথবা দেখা যায় শীতের সময়টা অনগোয়িং যখন থাকে, তখন তাদের একটা প্রবলেম। এবং অনেকে এসে বলে যে ডক্টর, আমরা তো একটা খুব এমব্রেসিং অফিসিয়াল কাজ করতে হয়, অথবা দেখা যাচ্ছে যে কেউ সারাক্ষণ নাক দিয়ে পানি পড়লে বা নাক ভেতরে টানতে হলে একটা তাদের মধ্যে এমব্রেসিং সিচুয়েশন। তো এই যে অ্যালার্জিক রাইনাইটিস, এই প্রবলেমটা সাথে দেখা যায় নাক বন্ধ হয়ে থাকতেছে কারো কারো, শুধু যে পানি পড়ে তাই না, মাথাটা ভার হয়ে থাকে, অস্বস্তি লাগে, মাথা ব্যথা করে, শ্বাস নিতে কষ্ট হয় অনেক সময়। তো এইসব পেশেন্টদের জন্য আমাদের একদম সিম্পল পরামর্শ হলো কি, যে আপনারা অ্যালার্জিক রাইনাইটিস যদি থাকে, আগে অ্যাভয়েডেন্স, মানে আপনার কীতে প্রবলেম হচ্ছে। আসলে এটা তো খুব বেশি অ্যাভয়েডেন্স যে করতে পারে তাও না, ধরেন ঠান্ডায় কারো সমস্যা, বিশেষ করে বাংলাদেশের আবহাওয়া অ্যাভয়েড করা তো সম্ভব না। তারপরে যদি আপনি একটু মাস্ক ইউজ করেন না, দেখবেন জায়গাটা ওয়ার্ম থাকে। বাইরে গেলে অবশ্যই আপনার মাস্ক ইউজ করতে হবে। ঘরের মধ্যে আপনি ঠান্ডা পরিবেশ বাদ দিয়ে যদি একটু ওয়ার্ম এনভায়রনমেন্ট রাখতে পারেন, দেখবেন যে তাহলে কিন্তু অনেকটা রিলিফ পাবেন। অ্যাসোসিয়েট আপনি স্টিম ইনহেল করতে পারেন। আপনি যদি গরম পানির সাথে কখনো মেন্থল দিয়ে অথবা কোনো মেন্থল ছাড়া, যদি মেন্থল না থাকে বাসায়, তাহলে মশলা, দারচিনি, এলাচ এগুলো যদি গরম পানি, ঘরোয়া উপায় হচ্ছে অনেকটা কন্ট্রোল করা যায়। একটু আপনাকে এখানে একটু থামাচ্ছি, আমাদের একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি সিরাজুল থেকে মোকালেফ হোসেন বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন স্যারের কাছে। আমার বয়স 55 বছর, আমার 25 বছর ধরে কাশি, কিন্তু শুকনা কাশি, এই যে গলার নিচে এইখানে একটা চুলকায়, আর ইদানিং দেখা যায় যে বুকের ভিতরে একটু শব্দ আসে। আমি বছর 3 ধরে একটা ইনহেলার ব্যবহার করি, কিন্তু দেখা যায় ইনহেলার তো তেমন কাজ হয় না। এই কাশিটা কোনো কন্ট্রোলই আসে না, শুকনা কাশি, একদম শুষ্ক কাশি। আপনার কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন ওনাকে। না, আমি মনে হয় কোশ্চেনের মানে ওনার প্যাটার্নটা দেখে ওনার ডিজিজের প্যাটার্নটা ধরতে পারছি আর কি, যে ওনার যেটা হয় যে 30 বছর থেকে ওনার কাশি, দ্যাট মিন্স এটাকে হ্যাঁ 25 বছর থেকে, এবং উনি একটা ইনহেলার ইউজ করতেছে অলরেডি,
এবং আমরা এই জিনিসটা নিয়েই সবচেয়ে ফিজিশিয়ানরা কনসার্ন বা বেশি প্রবলেম ফেস করি পেশেন্টদের থেকে, যে আমি তো ইনহেলার নিচ্ছি, আমি তো মেডিসিন নিচ্ছি, বাট তারপরও আমার এতদিন থেকে ভালো হচ্ছে না কেন। মানে উনি পাশে থাকলে আমি হয়তো একটু দেখতে পারতাম। আমরা যেটা বলতেছিলাম যে ইনহেলার টেকনিক এবং অ্যাপ্রোপ্রিয়েট ইনহেলার, মানে আমাদের দেশে দুই ধরনের ইনহেলার আমরা একদম রোগীদের সহজের জন্য বলি, সহজভাবে বোঝানোর জন্য। একটা হলো নীল ইনহেলার আর একটা হলো বেগুনি কালার ইনহেলার। এই নীল ইনহেলার যেটা, এইটা না সাথে সাথে একটা রিলিফ দেয় আপনাকে, এবং মোস্ট অফ দ্য এটা দাম কম, কস্ট একটা বিশাল ফ্যাক্টর আমাদের পেশেন্টদের জন্য, 250 টাকা দাম, এবং সে নেওয়ার সাথে সাথে একটা রিলিফ ফিল করে, সে কিন্তু এটা নেয় এবং কন্টিনিউয়াসলি সে এটা নিয়ে যাচ্ছে এবং মন্টেলুকাস্ট খেয়ে যাচ্ছে। এবং দেখা যায় কি সে নেওয়ার পরে কিছুক্ষণ রিলিফ পায়, হয়তো ভালো থাকে, বাট সে যেহেতু অনেক দিন থেকে ফেস করতেছে প্রবলেম, তার সমস্যা হয়তো এখন বাড়ছে, এবং তার না আমাদের কন্ট্রোলার মেডিকেশন দরকার। এই কন্ট্রোলার মেডিকেশনটা হলো যে বেগুন ইনহেলার আমরা যেটা বলতেছিলাম, আচ্ছা, যেটার মধ্যে আইসিএস থাকে, মানে ইনহেল কর্টিকোস্টেরয়েড। যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে সে যদি ওই বেগুনি ইনহেলার নিয়ে থাকে, এবং বেগুনি ইনহেলারেরও ডোজ আছে, প্লাস হলো কম্বিনেশন আছে ওদের মধ্যে ড্রাগের, এবং সে যদি কিছু জিনিস, সে যদি 30 বছর 25 বছর ধরে ভুগতেছে, সে ডেফিনেটলি তার কি অ্যাভয়েড করতে হবে সে অ্যাভয়েড করে, সে জানে যে তার কিছু সমস্যা হয়, কিছু হয় না, ওগুলো যদি অ্যাভয়েড করে এবং সে যদি অ্যাপ্রোপ্রিয়েট ইনহেলার নিয়ে থাকে, তাহলে কিন্তু তার ডিজিজ কন্ট্রোল থাকবে। আচ্ছা, এবং এইটা আমাদের কাছে মানে একদম আমরা অবভিয়াসলি বলতেছি যে আসলেই তার এই প্রবলেম কন্ট্রোল করা পসিবল শুধু যদি ইনহেলার টেকনিক এবং অ্যাপ্রোপ্রিয়েট ইনহেলার সে ঠিকভাবে নির্দিষ্ট মাত্রায় ইউজ করে, তাহলে দেখবেন যে সে কষ্ট থেকে রিলিফ পাবে। আচ্ছা, আশা করছি আমাদের সাথে যে দর্শকটি যুক্ত হয়েছিলেন তিনি আমাদের ডাক্তারের পরামর্শটি শুনেছেন, এবং পাশাপাশি ইউটিউব অথবা যে কোনো ধরনের যে এই ধরনের চিকিৎসার যে চ্যানেলগুলো রয়েছে, আপনারা যদি সেখানে একটু সার্চ করে দেখেন দর্শক, যে ইনহেলার নেওয়ার সঠিক পদ্ধতি কি। এখন কিন্তু সকলের হাতেই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, সকলের হাতেই হচ্ছে ইন্টারনেট রয়েছে। একটু যদি সেখানে সার্চ করে দেখি যে সঠিক পদ্ধতিতে আমরা আসলে কিভাবে ইনহেলার নিতে পারি, তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে, এবং এই যে দীর্ঘমেয়াদী কাশি, তা থেকে কিন্তু আমরা একটু বাঁচতে পারি। এবার শীতকালে যেই সমস্যাটা আরো একটু বেশি দেখা যায় তা হচ্ছে শ্বাসকষ্ট, বিশেষ করে যে রোগীদের অ্যাজমা, সিওপিডি বা ব্রঙ্কাইটিস রয়েছে, তাদের মধ্যে কিন্তু এটা সবচেয়ে বেশি আমরা পাই। তো একটু জানতে চাই আসলে শ্বাসকষ্টের কারণগুলো কি রয়েছে, এবং শীতকালটা আসলে আসলে কি প্রতিরোধ ব্যবস্থা তারা নিতে পারবে যাতে কিছুটা কষ্ট কম হয়। ধন্যবাদ আপনাকে, আপনি আসলে একটা ইম্পর্টেন্ট টপিক সেটা। তবে আমরা যেটা ফিজিশিয়ানরা বলি কি, শ্বাসকষ্ট আসলে কোনো রোগ না, শ্বাসকষ্ট কিন্তু আমাদের মধ্যে যে রোগ আছে তার একটা বহিঃপ্রকাশ। আচ্ছা, এবং শ্বাসকষ্টের একদম কারণগুলোকে যদি আমরা দুইটা ভাগে সিম্পলি ভাগ করে দেখি, তাহলে একটা হলো ফুসফুসের কারণে শ্বাসকষ্ট, আর একটা হলো ফুসফুস থেকে আলাদা অন্য কোনো কারণে শ্বাসকষ্ট। আচ্ছা, যেরকমটা আপনি বলতেছিলেন, যেরকম যে অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, হ্যাঁ এই কারণগুলো, ডিপিএলডি, এই কারণগুলোতে ফুসফুসের শ্বাসকষ্ট হয়। পাশাপাশি একজন পেশেন্টের আমাদের কাছে প্রায় আসে, তার শ্বাসকষ্ট হচ্ছে, সে ঘুমাইতে পারতেছে না রাত্রেবেলা, ঘুমাইতে গেলেই সে শ্বাসকষ্টের জন্য ধরফর করে উঠে বসে পড়তেছে। আচ্ছা, এই প্রবলেমগুলো শ্বাসকষ্টের কিন্তু কারণ হিসাবে আমরা অনেক সময় দেখি যে কার্ডিয়াক প্রবলেম থাকে, তাদের হার্ট ফেলিওর থাকে, হার্টের পাম্পিং ক্ষমতা কমে যায়, ইজেকশন ফ্র্যাকশন কমে যায়, তখন কিন্তু সে শ্বাসকষ্ট ফেস করে। সেটা কিভাবে তাহলে সে হচ্ছে বুঝতে পারবেন যে এই শ্বাসকষ্টটা আসলে কি কারণে হচ্ছে? এটা হাঁপানি, সিওপিডি, নাকি হচ্ছে অন্য কোনো মানে ফুসফুসের রোগ ব্যতীত কোনো কারণ হতে পারে? আমরা একদম বলে দিই যে আপনার শ্বাসকষ্টের সাথে যদি কাশি থাকে এবং এই কাশিটা রাত্রেবেলা বাড়ে এবং বুকের মধ্যে বাঁশির মতো আওয়াজ হয় এই শ্বাসকষ্টের সময়ে, তাহলে এটা মোস্টলি ফুসফুসের। আচ্ছা, তারপর কেউ যদি কারো একটা কার্ডিয়াক হিস্ট্রি থাকে, তার একটা বুকে শ্বাসকষ্টের সাথে বুকে ব্যথা আছে, অথবা আগে একটা তার হার্ট ফেইলরের হিস্ট্রি ছিল, অথবা আমরা বলি অর্থোপনিয়া প্যারাক্সোজোমাল নক্সানাল ডিজনিয়া, মানে হলো সে লাইং ফ্ল্যাট অবস্থায় তার শ্বাসকষ্ট হবে। আচ্ছা, ঘুমানোর, সে যদি নিচু বালিশে ঘুমায় তাহলে তার শ্বাসকষ্ট হবে, অথবা সে ঘুমের মধ্যে সে ধরফর করে উঠে যাবে তার শ্বাসকষ্টের জন্য, তখন এটা মোস্টলি কার্ডিয়াক। এরকম একটা ব্যাপার পেশেন্টরা বুঝতে পারবে যে তার হার্টের কারণে হচ্ছে নাকি তার ফুসফুসের কারণে হচ্ছে। দুটো কারণে হতে পারে। এবার একটু আমরা ফুসফুসের কারণে যেগুলো হয়ে থাকে, বিশেষ করে শীতকালে আসলে যে সমস্যাগুলো একটু বেড়ে যায়, অ্যাজমা, হাঁপানি রোগী যারা রয়েছেন তাদের, সিওপিডি রোগী যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু সেটা কার্ডিয়াক সমস্যা, তাই আজকে আমরা এই বিষয়ে একটু আলোচনা করছি না। তো অ্যাজমা রোগী বা সিওপিডি রোগীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? শীতকালটা আসলে তারা আসলে কি কি প্রতিরোধ করতে পারেন যাতে হচ্ছে শ্বাসকষ্ট সমস্যাটা একটু কম হয়, বা ট্রিগারিং পয়েন্টগুলো যাতে একটু কম হয়? একদম প্রথম প্রতিরোধ হলো তাকে লাইফস্টাইল কিছুটা মানে মডিফাইড লাইফস্টাইল মেনটেন করা। এই লাইফস্টাইলটা দেখেন, একটা পেশেন্ট যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে, বা যেটা বলতেছিলেন যে অ্যাজমার সমস্যা থাকে, সিওপিডি সমস্যা থাকে, মূলত তাকে
ওই যে বললাম যে ঠান্ডা ধুলাবালি এগুলো অ্যাভয়েড করতে হবে, সে যদি স্মোক করে সেগুলো বাদ দিতে হবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সে যদি আগে থেকে জানে এবং সে কিছু রেগুলার মেডিকেশন নেয়, তাহলে ওই মেডিকেশনগুলো অনেক সময় যে বন্ধ রাখে, শীতকালে মেডিকেশন বন্ধ রাখার সুযোগই নাই তার। আচ্ছা, তাকে এই মেডিসিনগুলো যে ইউজুয়াল মেডিকেশন কন্টিনিউ করতে হবে। তারপর আমাদের ফিজিশিয়ানদের একটা দায়িত্ব হলো যে ইউজুয়াল মেডিকেশনের পাশাপাশি আমরা একটা রিটার্ন অ্যাকশন প্ল্যান দিই এসব পেশেন্টদেরকে, যাদের অ্যাজমা বা সিওপিডি আছে তাদেরকে একটা অ্যাকশন প্ল্যান দিই যে আপনার যদি এই মাত্রার শ্বাসকষ্টের চাইতে বেশি শ্বাসকষ্ট হয় তাহলে আমরা কিছু প্রেসক্রিপশনে মেডিসিন লিখে দিই, যেগুলো কর্টিকোস্টেরয়েড টাইপ ড্রাগ, যে আপনি এইটা স্টার্ট করবেন, অথবা জ্বর আসলে একটা অ্যান্টিবায়োটিক অনেক সময় আমরা লিখে দিই প্রেসক্রিপশনে, যে একটা রিটার্ন অ্যাকশন প্ল্যান, যে এইটা স্টার্ট করবেন। তারপরে যদি কারো শ্বাসকষ্টের সাথে অক্সিজেনের মাত্রা কমে যায় বডিতে, তাহলে সে কিন্তু বাসায় নেবুলাইজ করার সুযোগ থাকে। যারা ক্রনিক শ্বাসকষ্টে ভুগে আমরা বলি বাসায় নেবুলাইজার মেশিন রাখতে পারবেন। অতিরিক্ত শ্বাসকষ্ট, বুকের মধ্যে শব্দ হচ্ছে, আপনি বাসায় নেবুলাইজ করতে এখানে পারবেন। একটা প্রশ্ন যোগ করছি আমি, যে করোনার পরে যে রোগীদের কোভিড হয়েছিল তাদেরও কিন্তু শ্বাসকষ্ট সমস্যাটা বেড়ে গিয়েছে, এমনটা অনেকের কাছে আমরা শুনতে পাই। তো আসলে কোভিড যাদের হয়েছিল তাদের যেই সমস্যাটা, যে শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে, এটা কি করোনার জন্যই হয়েছে, বা সে করোনা আক্রান্ত হয়েছিল এটার জন্য, নাকি অন্য কোনো কারণ থাকছে এখানে? করোনা ছিল একটা ট্রিগারিং ফ্যাক্টর। আসলে বাংলাদেশে যখন করোনা কোভিড-19 আসে তখন মনে হয় অলমোস্ট সবাই, কেউ কেউ আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, বাট কেউ কেউ বাসায় ছিল। তবে করোনার সময় করোনাজনিত কারণে যেসব নিউমোনিয়ার পেশেন্ট হসপিটালে ভর্তি হয়েছিল, পরবর্তীতে আমরা দেখছি তাদের কারো কারো শ্বাসকষ্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল, কিন্তু একটা আশার কথা যে আসলে মোস্ট অফ দ্য পেশেন্টই না সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করছে। আচ্ছা, যাদের এই করোনাজনিত যে আমরা বলি ফুসফুসের মধ্যে ড্যামেজ হয়ে থাকা, যেটা স্পেশালি টিবিতে হয়, যে ফুসফুসে ড্যামেজ হয়ে থাকে, ওইটা পরবর্তীতে শ্বাসকষ্ট কাশিতে ভোগে। করোনায় কিন্তু আমরা এই সমস্যাটা কম দেখছি, বাট ওই যে বললাম একটা ট্রিগারিং ফ্যাক্টর, কারো হয়তো অ্যাজমা জেনেটিক্যালি সে ছিল, বাট ওই যে একটা ইনফেকশনের পরে সে এটা তার মধ্যে ট্রিগার করছে, আচ্ছা, তার শ্বাসকষ্ট কাশিটা ট্রিগার করছে, এরপর সে ওকেশনালি এই শ্বাসকষ্ট কাশিতে ভুগতেছে, বাট ওইটার সাথে করোনার রিলেশনটা কম। করোনার ইফেক্টটা, পরবর্তী ইফেক্টটা আমরা কিন্তু এখন কম পাচ্ছি। এটা আচ্ছা, একটা আগের ব্যাপার। থেকে এখন কিছুটা কম কম। পাচ্ছি। এবার একটু আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ দিকে আছি, একটু নবজাতকদের নিয়ে আমরা কথা বলতে চাই, কারণ শীতকাল আসলে কিন্তু হচ্ছে শিশুদের ঠান্ডা, হাঁচি, কাশি সমস্যাটা সবচাইতে বেশি বেড়ে যায়। বিশেষ করে যে নবজাতকগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যায় যে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এটার জন্য কিন্তু মায়েরা বা পরিবারের লোকজনদের কিন্তু একটা চিন্তার বিষয় যে এটা আসলে হাঁপানি কিনা। তো কিভাবে বুঝবেন যে একজন নবজাতকের যে এই শ্বাস প্রশ্বাস যদি জোরে জোরে নিয়ে থাকে সেটা হাঁপানি, নাকি হচ্ছে গিয়ে এটা শ্বাসকষ্টের অন্য কোনো সমস্যা হতে পারে বা শীতকালজনিত সমস্যা হতে পারে? একদম নবজাতক বলতে আমরা যদি আমাদের গাইডলাইনগুলোতে এভাবে 5 ইয়ার্স অথবা আন্ডার 5 ইয়ার্স, মানে 5 বছরের নিচে যেসব বাচ্চারা রিপিটেড এরকম শ্বাসকষ্ট কাশিতে ভুগেন, তাদের ক্ষেত্রে আমরা বলি কি, যে যেসব বাচ্চারা এরকম কাশি শ্বাসকষ্টে ভুগতেছেন, যে কাশি শ্বাসকষ্টটা 2 উইকসের বেশি, 10 দিন বা 14 দিনের বেশি থাকতেছে, এবং বছরে এরকম 3 থেকে 4 বার সে ভুগতেছে, যে ওই সব পেশেন্টদের অ্যাজমা হওয়ার প্রবণতা কিন্তু বেশি। আচ্ছা, ওই সব বাচ্চাদের অ্যাজমা হওয়ার প্রবণতা, কিন্তু পাশাপাশি আমাদেরকে এটা ডিফারেন্সিয়েট করতে হয়, মানে ওইটা থেকে আলাদা করতে হয় একটা ভাইরাল ব্রঙ্কিওলাইটিস থেকে। কারণ ওই সব পেশেন্টদের বেশিরভাগ ক্ষেত্রেই না তারা ভাইরাল ব্রঙ্কিওলাইটিসে ভুগে, মানে তাদের একটা ভাইরাল ইনফেকশনের প্রবণতা বেশি থাকে। তারা দেখা যাচ্ছে যে বুকের মধ্যে শ্বাসকষ্ট, ফাস্ট ব্রিদিং 50 বা 60 বার, তার চেয়ে বেশি শ্বাসকষ্ট হচ্ছে, সে বুক ওঠানামা করতেছে, শ্বাসপ্রশ্বাস নিচ্ছে, এবং তার বুকের মধ্যে একটা বাঁশির মতো শব্দ হচ্ছে। ভাইরাল ব্রঙ্কিওলাইটিসও হতে পারে। কিন্তু যারা রিপিটেড ভুগে, এরকম বছরে 3 থেকে 4 বার এরকম ভুগে, এদের একটা অ্যাজমা আছে কিনা এইটা আমরা বোঝার জন্য আমরা টেস্ট করতে পারি আসলে। তখন আমরা এদেরকে এই পরীক্ষাগুলো, আবার ওই যে লাং ফাংশন আমি যে বলতেছিলাম, এই লাং ফাংশন তো এদের করা পসিবল না, কিন্তু এদেরকে অ্যাসোসিয়েট কিছু ফ্যাক্টর আমরা দেখতে পারি। যেসব বাচ্চা লো বার্থ ওয়েট থাকে, অথবা তাদের পরবর্তীতে এরকম রিপিটেড কাশি শ্বাসকষ্ট লেগে থাকে, আমরা বুকের এক্সরে করে কোনো কনজেনিটাল লাংস ডিজিজ আছে কিনা ওইটা আইডেন্টিফাই করতে পারি, সে জন্মগতভাবে ওইটা নিয়ে আসছে কিনা এরকম সমস্যা, অথবা আমরা দেখতে পারি তার রক্তে অ্যালার্জির মাত্রা বেশি কিনা। সেটার কারণটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে আসলে বের করতে হবে। আর যদি হচ্ছে কোনো রকম আরো এটার প্রকোপটা বেড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাটা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।